অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের লালমনিরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক এইচএম রকি ভাইদার, বিশেষ অতিথি আমাদের পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, যাদেরকে ঘিরে আজকের অনুষ্ঠান সেই সম্মানিত আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের একটি বিশেষ সময়, দীর্ঘ সময় আপনাদের অঙ্গনে কাটে। বিশেষ করে বিগত 16 বছর তো আমরা আইন অঙ্গনেই করেছিলাম। মানুষ দুটি সময় দুটি পেশার কাছে যায়। আমরা যারা আইনের সহায়তার জন্য যাই আইনজীবীদের কাছে যাই, আর মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারের কাছে যায়। আপনারা যখন আমাদের তেমনি ভাবে ডাক্তার যখন অপারেশনের জন্য রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় রোগীর অবস্থা একই রকম হয়। তাহলে কত বড় মহৎ কাজে, কত বড় দায়িত্বপূর্ণ কাজে, কত বড় গুরুত্বপূর্ণ কাজের বা পেশার সঙ্গে আপনারা জড়িত। বাংলাদেশের আইন স্বাভাবিক গতিতে চলে না, বিচার ব্যবস্থার হস্তক্ষেপ হয়, যার কারণে ন্যায় বিচারও অনেকে পায় না। এটি দীর্ঘদিনের বাংলাদেশের একটা মজ্জাগত সমস্যায় তৈরি হয়েছে। এই যে নবনির্বাচিত আইনজীবী সমিতি হয়েছে, তাদের যে কাজ, তারা যে উদ্দেশ্যে আপনাদের নেতা নির্বাচিত হয়েছে সে কাজগুলো যাতে সঠিকভাবে সুচারুরূপে করতে পারে সে ব্যাপারে আমি তাদেরকে দায়িত্ববান হতে বলব। আপনারা আইনজীবীরা বলেছেন আমাদের বসার জায়গা নাই, ধুলায় অন্ধকার কোটাঙ্গন। আপনাদের যদি বসার জায়গা না থাকে, আমরা যারা আসামি হয়ে গিয়েছিলাম আমাদের কোথায় জায়গা ছিল? আপনারা সে খোঁজটাও নেন। এবং এত ভয়াবহ, এত জঘন্য পরিবেশ বাংলাদেশের অন্য কোনো চত্বরে আছে কিনা আমার জানা নেই। আপনাদেরও আকাঙ্ক্ষা, আমাদেরও আকাঙ্ক্ষা যে আইন অঙ্গনটাকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য একটি ভবন দরকার, চিফ জুডিশিয়াল ভবন। দীর্ঘদিন ধরে হচ্ছে, আজকে হবে, কালকে হবে, নানান কথা আমরা শুনেছি। পরিশেষে দেখলাম যে 16 বছর অতিবাহিত হয়ে গেল, সেই ভবনটি নির্মাণ করা সম্ভব হয়নি। এটি এখন আপনাদের আকাঙ্ক্ষা, আমাদেরও আকাঙ্ক্ষা। আমি যতটুকু খবর রেখেছি আপনারা আমাদের কাছে দাবি করছেন। আমরা এমন একটা সময় আপনাদের সামনে হাজির হয়েছি, আমরা না বিরোধী দল না সরকারি দল, অর্থাৎ আমরা আছি আধা সরকারি। এখন না পারি কাজ করতে, না পারি আপনাদের আকাঙ্ক্ষা মিটাতে। তবে আমি জেলা প্রশাসক সাহেবের কথা বলেছি যাতে চিফ জুডিশিয়াল ভবনটি অল্প সময়ের মধ্যে কাজ করা সম্ভব হয় সে ব্যাপারে যেন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। ইতিমধ্যে আমাদের মডেল মসজিদের পাশেই জায়গা নির্ধারণ হয়েছে, আমরা যোগাযোগ করছি যাতে ভবনটি নির্মাণ করা সম্ভব হয়। এর মধ্য দিয়ে একটি পরিবেশ তৈরি হবে। যারা মামলার জন্য বাদী বা বিবাদী হিসাবে কোর্ট অঙ্গনে যান তারা অনেকে অনেক সম্মানী লোক, অনেক যোগ্য লোকও থাকে, কিন্তু তাদের বসার জায়গাও নেই, পরিবেশও নেই। এটি একটি দিক। আর একটি দিকে আমি মনে করি যে অসহায় যখন একজন আসামি আপনাদের কাছে আশ্রয় নেয়, আইনের সহায়তা চায়, তাদের পক্ষে আপনারা একটি নির্ভেজাল সহায়তার হাত বাড়িয়ে দিন। পেশা আপনাদের সেটি ঠিক রয়েছে, যাতে আমরা কারোর সঙ্গে প্রতারণা না করি। আমি আশা রাখি, আমি কথা বাড়াতে চাই না, কারণ সবাই ক্ষুধার্ত, খাওয়ার জন্য অপেক্ষা করছেন। তারপর আবার ঘোষণা দিয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আশা রাখি এই নবনির্বাচিত কমিটি যাতে গতানুগতিক আগের ধারায় যারা আইনজীবী সমিতির দায়িত্বে ছিল সেরকম কাজ না করে, আইনজীবীদের কল্যাণে যেন কাজ করে। আইনজীবী হয়েছেন যে আপনারা খুবই শক্তি সামর্থ্য অনেকে, তা কিন্তু না, আমি জানি সবাইকে। তাদেরকে পেশার সুযোগ করে দিবেন, তারা যেন শিখতে পারে, জানতে পারে,
এবং আপনারা যারা সিনিয়র রয়েছেন জুনিয়রকে অন্তর্ভুক্ত করবেন, তাহলে একটি সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ অবস্থা তৈরি হবে। আর অনেক সময় আইনজীবী শুধু নিজেদের ভিতরে কাজ করেন, জনকল্যাণমূলক কাজ করার অনেক সুযোগ রয়েছে আপনাদের। আমি মনে করি নতুন আইনজীবী সমিতি সেই ধরনের নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কি কাজ আপনারা করবেন, আপনাদের পেশার বাইরে কি জনকল্যাণমূলক কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে জনগণের একটি সমর্থন আপনাদের পক্ষে থেকে যাবে। আর লালমনিরহাটের ছেলে হিসাবে আরেকটি কথা বলি, আপনারা জানেন যে আমরা সীমান্তবর্তী জেলা। এখানে সীমান্তবর্তী জেলা হওয়ার কাছে প্রচুর মাদকের বিস্তার ঘটেছে গত 16 বছরে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের অনেকেই মাদকে আসক্ত হয়েছে। মাঝে মাঝে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে, নানান আইনের ফাঁক করে বেরিয়ে এসে আরো দাপটের সঙ্গে নতুন করে ব্যবসা চালু করে। আমরা আলোকিত লালমনিরহাট করেছিলাম 13টি সামাজিক অপরাধের বিরুদ্ধে। সে আন্দোলনটি এখন বন্ধ। আমরা যে রূপরেখা তৈরি করছি, আবার আমরা জোরে সোরে এই আন্দোলনটা চালিয়ে যেতে চাই। অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানুষকে ভালো রাখতে চাই। ব্যক্তিগতভাবে যদি আপনি ভালো না থাকেন, তাহলে আপনার পরিবার ভালো থাকবে না। পরিবার ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না, রাষ্ট্র ভালো থাকবে না। সে কারণে সবাইকে সেই ব্যাপারে একটু সজাগ থাকতে হবে। সে ব্যাপারে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমি সে কথাটা পরিষ্কার খুলে মেলে বলতে পারলাম না। আর একটি বিষয় হচ্ছে যে আমরা সীমান্তবর্তী জেলায় আমরা উন্নয়নের পশ্চাৎপদ অবস্থানের মধ্যে রয়েছি। অতীতে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা লালমনিরহাটের ভাগ্য উন্নয়নের কতটুকু কাজ করেছেন সে বিচারের ভার আপনাদের। কিন্তু আমরা লালমনিরহাটের কতগুলো গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে উচ্চারিত হয়েছে, কোনো দাবি পূরণ করা হয়নি। উল্লেখযোগ্য 3-4টার কথা আমি বলতে পারি। তার মধ্যে আমাদের লালমনিরহাট বিমান বন্দর চালু করার একটা দাবি ছিল। আমাদের একটি ইকোনমিক্যাল জোন ইপিজেড যাই নাম দেই না কেন, এটার কাজ হয়নি। আমাদের মগরহাট স্থল বন্দরের কথা বলা হয়েছিল, এটি হয়নি। বুড়িমারি থেকে বড়বাড়ি বা তিস্তা ব্রিজ পর্যন্ত 4 লেনের সড়কের কোনো কাজ হয়নি। সর্বোপরি তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছিল। তিস্তা নদীর করাগ্রাসে এই জেলার মানুষ ক্ষতবিক্ষত, এবং আজকে এখন শুকনো মৌসুম, তিস্তা ধুধু বালু, নদী বলে কোনো পরিচয় বহন করে না। আর যখন বর্ষাকাল আসে, হঠাৎ করে উজানের পানি ছেড়ে দেয় পার্শ্ববর্তী দেশ বিনা নোটিশে। লোক ঘুমিয়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় পানিতে ডুবে মারা গিয়েছে আমাদের জেলার মানুষ। এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি চাই। সেজন্য আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা লাগাতার একটা কর্মসূচি ঘোষণা করেছি। সে কর্মসূচি হচ্ছে তিস্তা পড়ে নীলফামারী জেলা থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা 130 কিলোমিটার তিস্তার 2 ধারে আমরা কয়েক লক্ষ লোক 48 ঘন্টা অবস্থান নিয়ে থাকবো, দিন এবং রাত্রে। আমি আইনজীবী সমিতিকে আহ্বান জানাবো, আপনারাও সেদিন আমাদের এই আন্দোলনের সবাই শরীর থাকবেন। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি সকল ধর্মের, সকল মতের, সকল পথের, সকল মানুষের, লালমনিরহাটের মানুষের মুক্তির আন্দোলন। কিসের মুক্তি? আমাদের জীবন জীবিকার মুক্তি। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হতো, তাহলে লালমনিরহাটের চেহারা পরিবর্তন হতো, মানুষের জীবন জীবিকার পরিবর্তন হতো। যেহেতু আমাদের ভাতৃপ্রতিম বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন এখানে অর্থায়ন করে যাওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন, পার্শ্ববর্তী দেশের আপত্তির কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা এখন মনে করি সেই অবস্থার পরিবর্তন হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এখন আর আমার মনে হয় যে বিদেশি কোনো দাতা সংস্থা বা কোনো রাষ্ট্র এখানে বিনিয়োগ করতে আর পিছপা হবে না। আমরা যদি একটু সোচ্চার হই, আমরা যদি একটু ঐক্যবদ্ধ হই, আমরা যদি আমাদের দাবিটা জাতির কাছে সমস্ত এক বাক্যে তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অল্প সময়ের ভিতরে করা সম্ভব হবে। সে কারণে আমি আহ্বান জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আইনজীবী হিসাবে এটা জাতির কাছে তুলে ধরবেন, গণমাধ্যমে আপনারা বলবেন
কি কারণে তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন, এটির বাস্তবায়ন হয়ে গেলে আমি মনে করি সামগ্রিক অবস্থার পরিবর্তন হবে। কথা আর বাড়াতে চাই না। আমি আজকের এই দিনে এত আইনজীবীর এখানে সমাগম ঘটেছে, এটি দেখি খুবই আনন্দিত হয়েছি আমি, যে এই নতুন কমিটিকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই মিলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। সেজন্য আবারও নবনির্বাচিত আইনজীবী সমিতিকে আমি ধন্যবাদ জানাই। তারা যেন জনকল্যাণমূলক কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং আইনজীবীদের পাশে দাঁড়ায়। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে।